আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে অ্যাপাচির কিছু ইরোর স্ট্যাটাস কোড নিয়ে কথা বলবো। খুব বেশি ডিপ এক্সপ্লেনেশনে আমি যাব না, যতটুকু পসিবল আমি বোঝানোর ট্রাই করতেছি। তো আমরা প্রথমে আমাদের টিউটোরিয়ালটিতে চলে যাব। আচ্ছা, এখানে আমরা এইচটিটিপি ইরোর কোডগুলো আমরা দেখতেছি। এখানে আমাদের ইরোর কোডগুলো 5টা ক্লাসে বিভক্ত থাকে। যেমন প্রথমটা হচ্ছে ইনফরমেশনাল, তারপর এটা হচ্ছে সাকসেস, তারপর এটা রিডিরেকশন, ক্লায়েন্ট এরর এবং সার্ভার এরর। আমরা মেইনলি কাজ করব ক্লায়েন্ট এরর এবং সার্ভার এরর, এই দুইটা নিয়ে। এই দুই ধরনের প্রবলেম আমাদেরকে বেশি ফেস করতে হবে। তো এখানে 4xx দেওয়ার মানে হচ্ছে 400 থেকে 499 পর্যন্ত যে ইররগুলো আছে, প্রত্যেকটা ইরর হচ্ছে ক্লায়েন্ট সাইড ইরর। আবার 5xx মানে হচ্ছে 500 থেকে 599 পর্যন্ত যে ইররগুলো আছে সেগুলো হচ্ছে সার্ভার রিলেটেড ইরর। আচ্ছা, এইখানে বেশ কিছু ইররের টার্মিনোলজি দেওয়া আছে, সামান্য একটু ব্যাখ্যা দেওয়া আছে। আমি একবারে নিচে চলে যাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ইরর নিয়ে একটু ডিটেইলে বলার ট্রাই করতেছি এখানে। আচ্ছা, প্রথমে আমি দেখাচ্ছি 400 ব্যাড রিকোয়েস্ট। এটার মিনিংটা কি আসলে আমি একটু পড়ে তারপরে আমি আপনাকে এটার অ্যাকচুয়াল মিনিংটা আমি বুঝাচ্ছি। এটা তো প্রথম কথায় আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে এটা একটা ব্যাড রিকোয়েস্ট এরর। এটা মিন করে দ্য এইচটিটিপি রিকোয়েস্ট দ্যাট ওয়াজ সেন্ট টু দ্য সার্ভার হ্যাজ ইনভ্যালিড সিনট্যাক্স। মানে আপনার যে রিকোয়েস্টটা, এইচটিটিপি রিকোয়েস্টটা যেটা সেন্ড করা হয় সার্ভারে, সেটা যদি ইনভ্যালিড হয়, সিনট্যাক্স যদি ইনভ্যালিড হয়, তাহলে আপনাকে ব্যাড রিকোয়েস্ট এই ইররটা দেখাবে, 400 ব্যাড রিকোয়েস্ট দেখাবে। তো 3টা অকারেন্স আমি এখানে উল্লেখ করছি। সেটার প্রথমটা যেটা, সেটা হচ্ছে আমরা সাইটের সাথে রিলেটেড যে কুকিগুলো আছে সেগুলো যদি করাপ্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ইররটা দেখাবে আমাদের ব্রাউজারে। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রাউজারের ক্যাশ এবং কুকিজ ঠিকভাবে ক্লিয়ার করতে হবে। দেন আমরা রিলোড দিলে আমাদের সাইট ঠিক মতো কাজ করবে। আরেকটা অকারেন্স যেটা হইতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারের ফল্টিনেসের কারণে এটা হইতে পারে। তখন আমরা 400 ব্যাড রিকোয়েস্ট ইরর দেখতে পারি। সেক্ষেত্রে আমরা হয়তো বা ব্রাউজার ট্রাবল শুট করতে হবে, অথবা ব্রাউজারটা আমাদেরকে আনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে কাজ করতে হবে। আরেকটা যেটা হইতে পারে, যেটা হয়তোবা ক্লায়েন্ট সাইড থেকে হয়তোবা ইরোডটা জেনারেট হয়েছে, এরকম হইতে পারে। সে যদি কার্ল ইউজ করে, সেক্ষেত্রে কার্ল যদি ঠিকমতো ইনকারেক্টলি সে ইউজ করে থাকে, সেক্ষেত্রে এই প্রবলেম হতে পারে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে 400 ব্যাড রিকোয়েস্ট ইরোর। এরপরে আছে হচ্ছে 401 আনঅথরাইজড। এই ইরোরটার মানে কি? It means that the user trying to access the resource has not been authenticated or has not been authenticated correctly. This means that the user must provide credential to be able to view the protected resources. তো সাইটের যে প্রোটেক্টেড রিসোর্সেসগুলো থাকে, সেই রিসোর্সেসগুলোতে অ্যাক্সেস করার জন্য আপনাকে অবশ্যই ক্রেডেনশিয়াল দিতে হবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি না থাকে, বা ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ইরোটা পাবেন আপনার প্রোটেক্টেড রিসোর্সে ঢুকতে গেলে। আচ্ছা, তো এখানে এক্সাম্পল দিয়েও বোঝানো হয়েছে, এটা একটু পড়ে নেবেন আপনারা। এরপরে আমরা চলে যাচ্ছি 403 ফরবিডেন ইরোরে। এইটার আসলে 3টা দিক আছে, মানে মেজর 3টা দিক আছে 403 ফরবিডেন ইরোর আসার ক্ষেত্রে। সেটা একটা হচ্ছে ফাইল পারমিশনের ক্ষেত্রে হইতে পারে, .htxs ফাইলটার কারণে হইতে পারে। আবার আরেকটা হইতে পারে যদি ইন্ডেক্স ফাইল ডাজ নট এক্সিস্ট, মানে ইন্ডেক্স ফাইলটা যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে। ফাইল পারমিশন তো ইজিলি আপনারা বুঝতে পারতেছেন যে এটা আলটিমেটলি 403 errors commonly occur when the user that is running the web server process does not have sufficient permissions to read the file that is being accessed. এখন তার যদি আসলে এই ফাইলটা রিড করার পারমিশন যদি সাফিসিয়েন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইরোরটা পাবে, 403 পারমিশনের ইরোরটা পাবে বা ফরবিডেন ইরোরটা পাবে। কারণ ওই ফাইলের প্রপার পারমিশন তার দেওয়া নাই,
এবং রিড পারমিশন দেওয়া নাই বলে সে ওইটা ব্রাউজ করতে পারতেছে না। আবার .htaccess এর কারণে হইতে পারে, .htaccess এ যে রুলগুলো থাকে সেই রুলের কারণে হইতে পারে। যদি কোনো স্পেসিফিক আইপি অ্যাড্রেস তার আইপি অ্যাড্রেস ডিনাই করে দেওয়া হয় তাহলে কিন্তু সে 403 ফরবিডেন ইরোরটা পাবে, তাকে ঢুকতে দিবে না। তো .htaccess এ একটা নিয়ামক হইতে পারে। আচ্ছা, তারপরে ইন্ডেক্স ফাইল ডাজ নট এক্সিস্ট। যদি ইন্ডেক্স ফাইলটা এক্সিস্ট না করে, যেমন আপনি যেই ডিরেক্টরিতে আসলে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন ওই ডিরেক্টরিতে আপনার কোনো ইন্ডেক্স ফাইলই নাই, এখন ইন্ডেক্স ফাইল যদি না থাকে সে কিভাবে ওইটা শো করবে? তখন সে 403 ফরবিডেন ইরোরটা শো করে। আমি অল্প কথায় বললাম, এগুলো একটু ভিতর থেকে আপনারা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে 404 নট ফাউন্ড ইরোর, যেটা এটাও নর্মালি বুঝতে পারতেছেন যে আপনার ওই লোকেশনে হয়তোবা ওই ফাইলটা হয়তোবা নাই। তারপরেও আমি কিছু এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিছি এখানে, এগুলো আপনি আপনাকে আস্ক করার পরে আপনি যখন নিজেকে কোশ্চেন করবেন তখন আপনি অটোমেটিক্যালি এটার অ্যান্সার পেয়ে যাবেন। যেমন এখানে প্রথমটা করা হয়েছে, ডাজ দ্য লিঙ্ক দ্যাট ডিরেক্টেড দ্য ইউজার টু ইয়োর সার্ভার রিসোর্স হ্যাভ এ টাইপোগ্রাফিক্যাল ইরোর ইন ইট, মানে এটাতে কি কোনো টাইপোগ্রাফিক্যাল ইরোর আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু এই ইরোরটা দেখাবে, এই প্রবলেমটা দেখাবে। ডিড দ্য ইউজার টাইপ দ্য রং ইউআরএল, আপনি যদি রং ইউআরএল যদি দিয়ে আপনি সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ইয়েটা পাবেন। ঠিক আছে, আপনার ধরেন হচ্ছিল গিয়ে আপনার ডোমেনের পরে আপনার হয়তোবা ওই ফাইলের ইউআরএল যেটা আছে বা ফাইল নেম যেটা আছে সেটা আপনি হয়তোবা ভুল দিলে তো আলটিমেটলি ওই ফাইলটা হয়তোবা এক্সিস্ট করে, কিন্তু ওই ফাইল নেম যখন আপনি ভুল দিচ্ছেন তখন ওইটা তো আর এক্সিস্ট করতেছে না, তখন আপনাকে 404 ইরোরটা দিবে। Does the file exist in the correct location on the server? Was the resource moved or deleted on the server? তো এমন হইতে পারে যে আপনি কারেক্ট লোকেশনটা দিচ্ছেন না, আপনি ফাইলের যে লোকেশনটা ওই ফাইলের লোকেশন ওই জায়গায় ওই লোকেশন না দিয়ে বা ওই ইউআরএল না দিয়ে অন্য কোনো ইউআরএল ইউজ করতেছেন, অথবা আপনি হয়তোবা আপনার এখানে হয়তোবা আরও কারো অ্যাক্সেস যদি থেকে থাকে, ঠিক আছে, অ্যাডমিন লেভেলের আরও কারো অ্যাক্সেস থেকে থাকে, সে যদি ওই ফাইলটা রিমুভ করে থাকে বাট আপনি জানেন না হয়তোবা, সেক্ষেত্রে আপনি খুঁজতেছেন বাট ওটা পাচ্ছেন না। এরকম হইতে পারে যে সার্ভার থেকে ডিলিট করা হয়েছে, আপনার সি প্যানেল থেকে আপনার প্যানেল থেকেই হয়তোবা আপনার যে অ্যাডমিন লেভেল অ্যাক্সেস যদি আরও কাউকে দেওয়া থাকে সে হয়তোবা রিমুভ করে দিছে আপনার ডিপার্টমেন্টের, সেরকম যদি হয় সেক্ষেত্রে আপনি এই ইরোরটা পাবেন। ডাজ দ্য সার্ভার কনফিগারেশন হ্যাভ দ্য কারেক্ট ডকুমেন্ট রুট লোকেশন, আচ্ছা এটা সার্ভারের সাথে রিলেটেড, যে হচ্ছিল গিয়ে যদি সার্ভারের কনফিগারেশনের ক্ষেত্রে যদি ডকুমেন্ট রুট যদি কারেক্ট না থাকে, ডকুমেন্ট রুট বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে আপনার অনেক সি প্যানেলে দেখবেন, অনেক সি প্যানেলে দেখা যাবে হচ্ছে আমার রুট ডিরেক্টরি হচ্ছে public_html এর ভিতরে, আবার অনেকগুলো হচ্ছে ইউজারের যে হোম ডিরেক্টরি সেটার ভিতরে। তো কারেক্ট এইটার তারতম্যের জন্য যদি আপনার লোকেশন মানে আপনার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কারেক্ট রুট লোকেশন যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনি পেতে পারেন এখানে। আচ্ছা, উপরের যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আমরা ক্লায়েন্ট লেভেলে বললাম আর কি। যদি ক্লায়েন্ট এরকম পায় যে হচ্ছিল গিয়ে সে হচ্ছিল গিয়ে তার কারেক্ট লোকেশনে হয়তো বা খুঁজতেছে না ফাইলটা, সেক্ষেত্রে ইরোর পাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা does the user that owns the web server worker process have privileges to traverse the directory that the requested file in? আচ্ছা, directories require read and execute permission to be accessed. আচ্ছা, যে ডিরেক্টরিতে ক্লায়েন্টটা অ্যাক্সেস করতে চাচ্ছে সেখানে তার রিড এবং এক্সিকিউট পারমিশন আছে কিনা, যদি না থাকে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, ইজ দ্য রিসোর্স বিং অ্যাক্সেসড এ সিম্বলিক লিঙ্ক, এটা কি কোনো সিম্বলিক লিঙ্ক যেটাতে সে অ্যাক্সেস করতে চাচ্ছে? তাহলে কিন্তু ওই সিম্বলিক লিঙ্কটা কনফিগার করা থাকতে হবে। তো এই ধরনের ইস্যু থাকলে আমরা মেইনলি 404 ইরোরটা ফেস করতে পারি ক্লায়েন্ট লেভেলে। এখানে সার্ভার লেভেলেও কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আপনারা একটু চেক করে দেখবেন। আচ্ছা, এরপরে আমরা 500তে চলে যাচ্ছি, মানে আমরা সার্ভার ইরোরগুলোতে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা ক্লায়েন্ট সাইডের ইরোর নিয়ে কথা বললাম, এখন হচ্ছে আমাদের এন্ডে যেই প্রবলেমগুলো হতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরোর। এটা খুব জনপ্রিয় একটা ইরোর। তো এটা আসলে কি করে?
The 500 status code or internal server error means that the server cannot process the request for an unknown reason. ঠিক আছে, এটার আসলে নোন কোনো রিজন নাই, এরকম যদি হয় sometimes this code will appear when more specific এত errors are more appropriate। মানে এইটার ভিতরে 50 ভিতরে যদি আরও যদি সাব ইয়াগুলো থাকে, মানে হচ্ছে স্ট্যাটাস কোডগুলো থাকে, সেটা যদি এক্সপ্লেন করা যেত সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতো আর কি। তারপরেও এইটা কি কি কারণে হইতে পারে, যেমন দিস মোস্ট কমন কজ ফর দিস ইরর ইজ সার্ভার মিসকনফিগারেশন, যেমন ম্যালফর্মড হইতে পারে, .htxs এর ফাইলের জন্য এই প্রবলেমটা হইতে পারে, অথবা প্যাকেজ মিসিং হলে এটা হইতে পারে, trying to execute PHP file without PHP installed properly। যদি আমাদের সার্ভারে PHP ইনস্টল করা না থাকে, আপনি PHP ফাইল রান করতে তো পারবেন না, তখন এই ইররটা দেখাবে। মেইনলি .htxsটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাইছি যে 500 ইররের জন্য এটা দায়ী থাকে। তো আমরা ওই .htxs ফাইলটা যদি আমরা একটু চেক করি, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই হয়তো এটার সলিউশন খুঁজে পাবো, বাট এটা আলটিমেটলি সার্ভারের মিসকনফিগারেশনের কারণেই ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে। আচ্ছা, রিসোর্সের কারণেও হতে পারে এটা। আচ্ছা, এরপরে যদি আমরা 502 ব্যাড গেটওয়েতে যাই, এইটার কি কাজ? আমরা কিন্তু ব্যাড গেটওয়ে আমরা কিন্তু ইসের ক্ষেত্রেও পাইছি, ক্লায়েন্টের ক্ষেত্রেও পাইছি, এখন এটা সার্ভারের ক্ষেত্রেও। আচ্ছা, এটা মিন করে দ্যাট দ্য সার্ভার ইজ এ গেটওয়ে অর proxy server and it is not receiving a valid response from the backend server that should actually fulfill the request। এখন আমার যদি রিকোয়েস্টটা যদি আমার যে সার্ভারে আসতেছে সেটা কোনো প্রক্সি সার্ভার বা গেটওয়ে সার্ভার হয়, এবং সেটা যদি আমার মানে মেইন সার্ভার যেটা ব্যাকএন্ডের যে সার্ভারটা, সেটাতে যদি আমার রেসপন্সটা পাঠাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই ইররটা আসতে পারে। If the server in question is a reverse proxy server such as a load balancer, here is a few things to check। যদি আমার এটা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করে, মানে প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো চেক করতে হবে। The backend server where the HTTP requests are being forwarded to are healthy, মানে আমার যে মেইন সার্ভার যেটা আছে, ব্যাকএন্ড সার্ভার যেটা আছে, সেটা কি প্রপার কাজ করতেছে কিনা, সেটা হেলদি পজিশনে আছে কিনা। হেলদি বলতে আসলে প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা বোঝাচ্ছে। দ্য রিভার্স প্রক্সি ইজ কনফিগার্ড প্রপারলি অ্যান্ড উইথ দ্য প্রপার ব্যাকএন্ড স্পেসিফাইড, এবং যেই প্রক্সি সার্ভারটা রিভার্স প্রক্সি সার্ভারটা কনফিগার করা হয়েছে, এটা প্রপারলি কনফিগার করা হয়েছে কিনা, এবং সেক্ষেত্রে ব্যাকএন্ড সার্ভারটা স্পেসিফাই করা হয়েছে কিনা ঠিক মতো, সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। দ্য নেটওয়ার্ক কানেকশন বিটুইন দ্য ব্যাকএন্ড সার্ভার্স অ্যান্ড রিভার্স প্রক্সি সার্ভার ইজ হেলদি, মানে আমার হচ্ছে হলো গিয়ে যে প্রক্সি সার্ভারটাতে আমি রিকোয়েস্টটা প্রথমে নিচ্ছি, সেই ওই রিভার্স প্রক্সি সার্ভারটা আর আমার যে ব্যাকএন্ড সার্ভার বা মেইন সার্ভার, সেই দুই সার্ভারের ভিতরে আমার নেটওয়ার্ক কানেকশন ঠিক মতো পাচ্ছে কিনা, আছে কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, আমাকে এই ইররটা দেখাবে। ইফ দ্য সার্ভার ক্যান কমিউনিকেট অন আদার পোর্টস, মেক শিওর দ্যাট দ্য ফায়ারওয়াল ইজ অ্যালাউইং দ্য ট্রাফিক বিটুইন দেম। এখন আমার সার্ভার যদি অন্য কোনো পোর্টে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে অন্য কোনো পোর্টে যদি আমার লিসেন করে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই ফায়ারওয়ালে এই পোর্টগুলো অ্যালাউ করা থাকতে হবে ট্রাফিকের জন্য। আমার যে ট্রাফিকগুলো আসতেছে সেই ট্রাফিকদের জন্য কিন্তু আমার ফায়ারওয়ালে এই পোর্টগুলো অ্যালাউ করা থাকতে হবে, না হলে কিন্তু আমার এই প্রবলেমটা দেখাবে। আরেকটা হচ্ছে, ইফ ইউর ওয়েব অ্যাপ্লিকেশন ইজ কনফিগার্ড টু লিসেন অন এ সকেট, এনশিওর দ্যাট দ্য সকেট এক্সিস্ট ইন দ্য কারেন্ট লোকেশন অ্যান্ড দ্যাট ইট হ্যাজ দ্য প্রপার পারমিশন। যদি আপনার সকেট কনফিগার করা থাকে লিসেন করার জন্য, মানে কোনো সকেট কনফিগার করা থাকে এবং ওই সকেটটা যদি প্রপার মানে কারেক্ট লোকেশনে যদি সকেটটা এক্সিস্ট না করে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, এবং যদি সেটার প্রপার পারমিশন না থাকে সেক্ষেত্রেও প্রবলেমটা হইতে পারে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে 503 সার্ভিস আনঅ্যাভেলেবল ইররটা। এইটার মিনিংটা কি? দ্যাট দ্য সার্ভার ইজ ওভারলোডেড অর আন্ডার মেইনটেনেন্স। মেইনলি আমরা আসলে যখন কোনো সার্ভার মেইনটেনেন্স মোডে থাকে, তখন আমরা আসলে এই ইররটা ফেস করি বা ইররটা দেখায়। আচ্ছা, দিস ইরর ইমপ্লাইজ দ্যাট দ্য সার্ভিস শুড বিকাম অ্যাভেলেবল অ্যাট সাম পয়েন্ট, মানে এটা আলটিমেটলি হয়তো বা মেইনটেনেন্স মোডে আছে বা ওভারলোড হয়ে আছে, কিছু সময় পরে এটা অ্যাভেলেবল হয়ে যাবে আবার। আচ্ছা,
If the server is not under maintenance, this can indicate that the server does not have enough CPU or memory resources to handle all the incoming requests, or that the web server needs to be configured to allow more user thread or processes. এখন যদি আপনি আমরা যেহেতু সার্ভার এন্ডে যেহেতু আমরা কাজ করতেছি, আমরা তো জানবো যে এটা আন্ডার মেইনটেনেন্সে আছে কিনা, কারণ আমরাই তো মেইনটেনেন্সগুলো করব। তো যদি এটা আন্ডার মেইনটেনেন্সে না থাকে, তখন আমাকে বুঝতে হবে যে আমার সিপিইউ বা মেমোরি এই সার্ভারের জন্য যা আমার আছে এই সার্ভারে, সেইটা আসলে সাফিসিয়েন্ট না, যেই রিকোয়েস্টগুলো আমার কাছে আসতেছে হ্যান্ডেল করার জন্য সাফিসিয়েন্ট না। তখন আমার হলো গিয়ে এই সার্ভারটাকে আমার রিকনফিগার করতে হবে, বা আমাকে এই র্যাম রিসোর্স সিপিইউ রিসোর্সগুলো বাড়াতে হবে, মানে বেশি ইউজার থ্রেড এগুলো প্রসেস করার জন্য। আচ্ছা, শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে 504 গেটওয়ে টাইম আউট। তো এই ইরোরটা মিন করতেছে দ্যাট দ্য সার্ভার ইজ এ গেটওয়ে অর প্রক্সি সার্ভার অ্যান্ড ইট ইজ নট রিসিভিং এ রেসপন্স ফ্রম দ্য ব্যাকএন্ড সার্ভার উইদিন দ্য অ্যালাউড টাইম পিরিয়ড। মানে এটাও এই আগের একটা ইরোরের সাথে মোটামুটি সিমিলার। তো এইটাও আলটিমেটলি প্রক্সি সার্ভার হিসেবেই কাজ করতেছে, এবং এটা আলটিমেটলি আমার যদি ব্যাকএন্ড সার্ভার বা মেইন সার্ভার থেকে রেসপন্স না পায়, তখন কিন্তু মানে একটা টাইম ফ্রেমের মধ্যে যদি আমার রেসপন্সটা না পায়, তখন কিন্তু আমাকে এই ইরোরটা দেখাবে। তো এটাও আমি 3টা পার্টে করে ফেলছি, যে সেটা এরকম হইতে পারে, অকারেন্সটা এরকম হইতে পারে যে নেটওয়ার্ক কানেকশন বিটুইন দ্য সার্ভার ইজ পোর। এই দুইটা সার্ভারের ভিতরে নেটওয়ার্ক কানেকশনটা খুবই পোর, কানেকশন খুবই লো। এই কারণে এই প্রবলেম হইতে পারে যে আমাদের প্রক্সি সার্ভার এবং ব্যাকএন্ড সার্ভার, দ্য ব্যাকএন্ড সার্ভার দ্যাট ইজ ফুলফিলিং দ্য রিকোয়েস্ট ইজ টু স্লো ডিউ টু পোর পারফরমেন্স। আমাদের যে মেইন সার্ভার যেটা বা ব্যাকএন্ড সার্ভার যেটা, সেটার রিকোয়েস্ট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি খুবই লো, এবং সে খুব স্লো এটা হ্যান্ডেল করতেছে, খুব পোর পারফরমেন্স দিচ্ছে। হইতে পারে এটা আমাদের ওই সার্ভারের হার্ডওয়্যারগুলো অনেক পুরাতন, হইতে পারে এই সার্ভারটা অনেক আগের, এফিসিয়েন্টলি পারফর্ম করতে পারতেছে না, নতুন টেকনোলজির সাথে কোপ আপ করতে পারতেছে না। আমাদের যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে এই সার্ভারে, সেগুলো অনেক পুরাতন জেনারেশনের, র্যাম সিপিইউ এগুলো অনেক পুরাতন মডেলের জেনারেশনের হতে পারে। দ্য গেটওয়ে অর প্রক্সি সার্ভারস টাইম আউট ডিউরেশন ইজ টু শর্ট। যদি আমাদের এই টাইম আউট ডিউরেশনটা, মানে এই গেটওয়ে বা প্রক্সি সার্ভার যেটা আমরা ইউজ করতেছি, সেইটার যদি টাইম আউট ডিউরেশনটা খুব শর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের ব্যাকএন্ডের সার্ভারের সাথে কানেকশন তৈরি করতে তার প্রবলেম হবে। অনেক সময় কানেকশনটা প্রপারলি তৈরি করতে পারবে না, রিকোয়েস্টগুলো ফুলফিল করতে পারবে না, রিকোয়েস্টগুলো ফুলফিল হবে না। তো যাই হোক, এখানে মোটামুটি আমি চেষ্টা করেছি যে কমন কিছু ইরোর নিয়ে কথা বলার জন্য। এর বাইরে কিন্তু অনেক ইরোর আছে যেটা আমি আপনাদেরকে বললাম। যেমন আমরা তো ক্লায়েন্ট সাইড আর ইসে নিয়ে কথা বললাম, সার্ভার ইরোর নিয়ে কথা বললাম। আমরা যদি 3xx যেটা, সেটার যদি 301 নিয়ে কথা বলি, এটা হলো গিয়ে HTTP মুভড পার্মানেন্টলি। এটা হলো গিয়ে আমরা এটা ইসেতে ইউজ করি, মানে আমাদের যদি না, এটা অন্য ক্ষেত্রে। যাই হোক, এটা হলো গিয়ে আমরা HTTP রিকোয়েস্ট পার্মানেন্টলি মুভ হবে হলো গিয়ে এটা দিয়ে বোঝা যাবে, টেম্পোরারিলি 302 দিয়ে বোঝা যাবে। তো এরকম আরও অনেক ইরোর আছে। এগুলো সম্পর্কে আপনারা যেটা করবেন, এটা তো আসলে একটা টিউটোরিয়াল বা সিরিজ অফ টিউটোরিয়াল দিয়ে আসলে বোঝানো পসিবল না। তারপরেও যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, সেগুলো হয়তো বা আলাদা করা হবে, বাট এগুলো নিয়ে আপনাদেরকে একটু স্টাডি করতে হবে। এখান থেকে তো অ্যাটলিস্ট এতটুকু বুঝলেন যে যেই ইরোর কোডগুলো আছে সেগুলো আসলে কি করে, অ্যাটলিস্ট আপনারা থিওরিটিক্যালি একটা আইডিয়া পেলেন। যখন আপনারা সার্ভার এন্ডে কাজ করবেন, তখন এমনিতেই আপনারা এই জিনিসগুলো সম্পর্কে আরও ভালো জানবেন, যখন প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন। পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে, অনলাইনে আপনারা প্রচুর টিউটোরিয়াল আছে, এগুলোর ভালো কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা চেক করবেন। সেগুলো চেক করে সেগুলো আপনারা পড়বেন, সেগুলোর এক্সাম্পলগুলো দেখার ট্রাই করবেন যদি থাকে। আর যখন যেই প্রবলেমটা ফেস করতেছেন, সেই প্রবলেমটা নিয়ে একটু এক্সটেন্সিভ ওয়েতে আপনারা একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনারা এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন।
তো আজকে এই ইরোর কোড সম্পর্কে যতটুকু বলার ছিল আমার বলা শেষ। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।